আমাদের মতো আগাতে থাকি। আপাতত আজকের ফার্স্টে একটু ঝামেলা হবে, দেন ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে। সো যেটা বলছিলাম যে ইংলিশটাকে এই জন্য আমাদের সবসময় দেখা উচিত একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে। সেটাকে আমরা যখন ভাষা হিসেবে দেখবো তখন দেখা যাবে সব ইজি হয়ে যাবে। যেমন আমি যখন একটা ইংলিশ গ্রামার পড়াচ্ছি, আমি মনে করো তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াচ্ছি, এখন তোমাকে আমি চাইলেই 10, 30টা, 32টা রুল ধরিয়ে দিতে পারি, বলে এগুলো মুখস্থ করবা। তুমি আহ, কষ্ট করে মুখস্থ করলা পুরাটা, এবং দিন শেষে দেখা যাচ্ছে তুমি সবই ভুলে যাচ্ছ, কারণ তুমি সেটাকে ওই যে একটা সাবজেক্টের গণ্ডির মধ্যে রেখে দিচ্ছ। বাট আমরা যখন সেটাকে একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো, আমরা যখন উদাহরণ দেখবো যে এইটা, এই রুলে আমি এই জিনিসটা করতে পারি, তখন আমরা এটার প্রতি একটা কিউরিয়াসিটি জাগবে, তখন আমাদের করতে ইচ্ছা হবে ইংলিশটা। এইভাবে হলো ইংলিশ শেখাটা আমার কাছে মনে হয় বেশি ইজি অ্যান্ড ইট ইজ এ ফান প্রসেস। সো এই হলো মোটামুটি ইংলিশ নিয়ে। সো তোমাদের সাথে পরিচয় হওয়া তো জরুরি। তো আপাতত আজকে রিমা আছো, তো রিমা তোমার পরিচয় একটু যদি বলতে, মানে বেসিক পরিচয়। আমার নাম শারমিন আক্তার। আচ্ছা, শারমিন আক্তার। শারমিন রিমা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 এ পড়ি, আর্টস, গ্রুপ হচ্ছে আর্টস। আচ্ছা, কোথায়? চট্টগ্রামে নিমতলার মধ্যে, নিমতলা হাই স্কুল, নিমতলা হাই স্কুল। ও আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে যে কাস্ট বন্দর, নিমতলার মধ্যে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ভালো, জেনে ভালো লাগলো। সো এই তো আইডেন্টিটি জানা প্রয়োজন, কারণ আমরা ফার্স্টে যখন একটা টিচারের সাথে আমরা ক্লাস করব, তার ক্লাস, সো আমাদের একদম অপরিচিত মানুষের ক্লাস করতে ভালো লাগবে না, এই জন্য আমরা শুরু করলাম। সো আজকে আমাদের যেহেতু সবাই ঠিকমতো হয়তো জয়েন করতে কষ্ট হচ্ছে বা ঝামেলা হচ্ছে, সো আমরা একদম বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে হয়তো ভালো মতো ডিপে যাবো, বাট আমরা জাস্ট বেসিক আলোচনা করবো। সো আমরা অনেকগুলো টপিক আছে, তার মধ্যে আমি সিলেক্ট করছি যেই টপিকটা আমি সবসময় সবচেয়ে বেশি পড়ে আসি, সেটা হলো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো ইংলিশের এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাকিগুলো অনেকগুলোই কভার করে ফেলা যায়, বাট এইখানে গিয়ে অনেকেই ঝামেলায় পড়ে যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। সো আমাদের গ্রামের রুলের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যখন যাব, ফার্স্টে আমাদের বেসিক কিছু জিনিস জানা প্রয়োজন হয়। সো আমরা হয়তো ডিপে যাব পরে, বাট আজকের ক্লাসে আমরা জাস্ট একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করে আজকে শেষ করব। সো 4:30 পর্যন্ত আমাদের ক্লাস। সো এখন আমরা জাস্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে পরিচিত হব, ঠিক আছে? সো মনে করো আমরা আজকে প্রথমেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন আমরা শিখতে যাব, একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হলো যে সাবজেক্ট। যেমন আমি বললাম যে ইংলিশ কি একটা সাবজেক্ট না? আমরা আজকে কোন বিষয় নিয়ে ক্লাস করছি? ইংলিশ নিয়ে। সো আজকের ক্লাসটা কাকে ঘিরে হচ্ছে? ইংলিশকে ঘিরে হচ্ছে আজকের ক্লাস, তার মানে এটা হলো একটা ইংলিশ ক্লাস। তেমনই সেন্টেন্সের ক্ষেত্রেও সাবজেক্ট জিনিসটা কিন্তু পুরো সেম। দেখো, যেমন যাকে ঘিরে একটা সেন্টেন্স গড়ে উঠছে সেটাকেই বলা হচ্ছে সাবজেক্ট। যেমন এই সেন্টেন্সটা আমি একটা বাংলা সেন্টেন্স দিয়েছি যে রহিম আলু খায়। অনেক কিছু খেতে পারতো, বাট আলু খাই, আমার আলু খুব ফেভারিট, তাই বলছি। সো রহিম আলু খায়, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে রহিমকে ঘিরেই কিন্তু পুরো সাবজেক্ট, পুরো সেন্টেন্সটা করে উঠছে, যে কারণ রহিম কি করছে, এটা আমাদের মূল ফোকাস না সেন্টেন্সের। সো সাবজেক্ট জিনিসটা আমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছি যে রহিমকে ঘিরেই পুরো সেন্টেন্সটা গড়ে উঠছে। সো এটাকে বলা হয় সাবজেক্ট। সো তোমার কিন্তু কোনো কোশ্চেন থাকলে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবা, হ্যাঁ? আমি না হলে আমার মতো বলে যাবো, তখন বুঝতে না পারলে সমস্যা আছে। তো যেটা বলছিলাম যে এইখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট তাহলে আমরা মোটামুটি চিনে ফেললাম। এখন আসো সাবজেক্ট, তাহলে আমরা যদি সেম ভাবে বলতে চাই যে এইখানে আমি একটা সেন্টেন্স দিছি যে মেসি প্লেস ফুটবল, তাহলে এখানে কাকে ঘিরে সেন্টেন্সটা গড়ে উঠছে? সেম ভাবে মেসিকে ঘিরে সেন্টেন্সটা গড়ে উঠছে, তার মানে মেসি এখানে সাবজেক্ট। তাহলে আমি এখন সাবজেক্ট চিনে ফেলছি, এখন আমার লাগবে যে ভার্ব চেনা। সো এই দুটো জিনিস চিনলে তারপর আমরা বুঝতে পারবো যে একটা সেন্টেন্স কি ফর্মে আছে। মানে 3টা ফর্মে থাকতে পারে, সিম্পল ফর্মে বা কমপ্লেক্স ফর্মে বা কম্পাউন্ড ফর্মে। সো দেখা যাক ভার্ব কাকে বলে। দেখো, ভার্ব মানে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি সেটা হলো ক্রিয়া, কোনো কাজ করা। তুমি মনে করো গান গাও বা তুমি নাচো, নাচা, এটা একটা কি? ভার্ব, কাজ করা। সো আমি পড়াচ্ছি এখন, সেটা একটা কাজ, সুতরাং এটাকে ভার্ব বলা হচ্ছে। তেমন রহিম কি করছে? আলু খাচ্ছে। তো এখানে খাওয়াটাই মেইন কাজ, তার কাজটা হলো খাওয়া। সো এটাকেই আমরা ভার্ব বলছি। সো মোটামুটি আমাদের সাবজেক্টের ভার্ব ক্লিয়ার।
এখন আমরা আসি যে সাবজেক্ট আর ভার্ব যেহেতু আমাদের ক্লিয়ার, এখন আমরা দেখব যে এখানে দেখো সেম ভাবে যদি আমরা ভার্ব আইডেন্টিফাই করতে চাই যে মেসি কি করছে, খেলছে, প্লেস ফুটবল, কি খেলছে সেটা বিষয় না, খেলছে, এটা হলো মেইন বিষয়। সো এখানে আমরা ভার্ব চিনে ফেললাম, সাবজেক্ট চিনে ফেললাম। এখন আমরা যেটা বলছিলাম যে একটা সেন্টেন্স কোন ফর্মে আছে সেটা চেনার উপায়, এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, একটা সাবজেক্ট আমরা চিনি, একটা ভার্ব চিনি, তাহলে সিম্পল সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স যখন আমরা গঠন করব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে সিম্পল সেন্টেন্সে দেখা যাবে যে আমাদের কাছে একটা সাবজেক্ট থাকে প্লাস একটা ভার্ব থাকে, বাকি এক্সটেনশন বা বাকি অনেক কিছুই থাকতে পারে, বাট মেইন যে ফোকাস করার বিষয় যে একটা সাবজেক্ট থাকবেই আর একটা ভার্ব থাকবেই। তো সাবজেক্ট আমরা জানলাম যে মনে করো আমি আগের সেন্টেন্সটাই বলি, মেসি প্লেইস ফুটবল, তার মানে কি সাবজেক্টকে মেসি আর কি খেলছে, এটা হলো আমার প্লেসটা হলো ভার্ব। সো আমি লিখছি ইয়ে দিয়ে, মাউস দিয়ে, জন্য লেখা হাতের লেখা এমনি খারাপ, তারপর আরো খারাপ আসবে। সো এইখানে আমি একটা ভার্ব আর একটা সাবজেক্ট পেয়ে গেছি যে মেসি আর প্লেস, তারপর আমি এক্সটেনশন যোগ দিলাম যে ফুটবল, তার মানে এটা আমার একটা সেন্টেন্স হয়ে গেল। এবং আমি যখন দেখছি একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, তখন তার মানে আমি জানি সেটাকে কি বলা হয়, একটা সিম্পল সেন্টেন্স বলা হয়। সো আমরা সিম্পল সেন্টেন্স মোটামুটি চিনে গেলাম যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকলে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। এখন আসো আমরা নেক্সট স্টেপে যাব। হ্যাঁ, এখন সিম্পল চেনা শেষ, এখন আমরা চিনবো হলো কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যাক যে মনে করো আমি দুইটা সিম্পল সেন্টেন্স ক্যাক করলাম, দেখো কিভাবে। এই যে ফার্স্ট সেন্টেন্স আমি একটা দিছিলাম যে মনে করো আমি এখান থেকে যদি এই কালি দিয়ে দেখাই যে এই যে মেসি প্লেইস ফুটবল, এখানে মেসি একটা সাবজেক্ট, প্লেইস একটা ভার্ব, তাহলে আমি বুঝে গেলাম এটা একটা সিম্পল সেন্টেন্স এই পুরোটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমি আবার আরেকটা সেন্টেন্স, এখানে দেখলাম যে সাবজেক্ট কে সাকিব, প্লেইস ভার্ব, তার মানে আরেকটা সিম্পল সেন্টেন্স আমি পেয়ে গেছি। সুতরাং এই দুইটা সিম্পল সেন্টেন্সকে আমি একটা জোড়া লাগানো ব্যবস্থা করবো। এখন কিভাবে জোড়া লাগানো যায় চিন্তা করো তো। এই দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানাতে হলে আমি কি করতে পারি, মানে দুইটার মাঝে কি বসাতে পারি, বলতে পারবা? আলভি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? মেবি শোনা যাচ্ছে না। আচ্ছা, যেটাই হোক আমি আমার মতো তাহলে বলি, তোমরা দেখতে থাকো। সো যেটা বলছিলাম যে দুইটা সেন্টেন্সকে যখন আমি এখন জোড়া লাগাবো, তখন সেটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দিতে পারি, মনে করো মেসি প্লেস ফুটবল অ্যান্ড সাকিব প্লেস ক্রিকেট, এটা দিলে দুইটা সেন্টেন্স এক হয়ে গেল না? মাঝখানে শুধু আমি লিখলাম অ্যান্ড সাকিব প্লেস ক্রিকেট, তাহলে আমি মাঝখানে শুধু অ্যান্ড দিলাম, তাহলে সেখানে মেসি প্লেস ফুটবল অ্যান্ড সাকিব প্লেস ক্রিকেট। তার মানে দুইটা সেন্টেন্সকে আমি যখন জোড়া লাগাচ্ছি, তখন এই যে এখানে জোড়া লাগানোর ক্ষেত্রে আমার এই সেন্টেন্সটাকে তখন বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো আমি সিম্পল সেন্টেন্স আগে চিনলাম, দুইটা সিম্পল সেন্টেন্সকে আমি কিভাবে জোড়া লাগালাম, একটা মাঝখানে কিছু বসিয়ে জোড়া লাগালাম, সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এরকম কিছু জিনিস আছে যেগুলো আমরা শিখবো, যেগুলোর মাধ্যমে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগানো যায় এবং সেটাকে তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। যেমন দেখা যাক এই কয়টা জিনিস ইউজ করে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারি, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। যেমন আমি একটু আগেই যেটা করলাম, এন্ড ইউজ করলাম না, এন্ড ইউজ করে আমি কি বললাম যে মেসি প্লেস ফুটবল, এটার সাথে এন্ড সাকিব প্লেস ক্রিকেট, তার মানে দুইটা বাক্য আমি জোড়া লাগিয়ে দিলাম। সো এগুলোর কাজ অনেকটা আঠার মতো, ঠিক আছে, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগিয়ে দেয়। সো এরকম আমার সেন্টেন্স ওয়াইজ আমার সেন্স বুঝতে হবে যে কোন সেন্টেন্সে কোন সেন্স প্রকাশ করছে, সেই সেন্স ওয়াইজ আমি বলতে পারবো যে একটাকে সেন্টেন্সটা কি এন্ড বসাবো মাঝখানে, নাকি অর বসাবো, নাকি বাট, সেটা আমরা অর্থ যখন বুঝবো সেন্টেন্সে তখনই আমরা বলতে পারবো। তো আমরা যদি নেক্সট একটু উদাহরণ দেখি তাহলে আমরা বলতে পারবো জিনিসটা কেমন হচ্ছে। দেখো ফার্স্টে আমি একটা সেন্টেন্স নিয়ে আসলাম, উই ক্যান জাস্ট গসিপ ইন দ্য ক্লাস ড্যাশ উই ক্যান লার্ন ইংলিশ। এই যে দেখো এই ক্ষেত্রে সেন্টেন্সটার অর্থ আমি যদি বলি, আমরা কেবলমাত্র ক্লাসে গসিপ করে যেতে পারি, মানে গল্প করে যেতে পারি, ড্যাশ উই ক্যান লার্ন ইংলিশ। অথবা এখানে আমাদের স্বাভাবিকভাবে আসছে যে
আমরা হয়তো বা গল্প করতে পারি ক্লাসে, না হলে যেটা করতে পারি সেটা হলো যে আমরা ইংলিশ শিখতে পারি। তাহলে না হলে বলতে আমরা কি বুঝি? অর বুঝি না? তার মানে মাঝখানে আমরা অর ইউজ করলাম। অর ইউজ করে যখন আমরা অর উই ক্যান লার্ন ইংলিশ যখন দিলাম, তখনই আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা যখন আছে, একটা আঠা আমি যখন ইউজ করছি, তার মানে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। মূল বিষয় কি? আমাদের সেন্টেন্সটা কোন ফর্মে আছে এটা চিনা। সো যখন আমি চিনতে পারবো তখন আমার জন্য অন্য ফর্মে নিয়ে যাওয়া অনেকটা ইজি হবে। সো সেম ভাবে হি ফেল্ট কোল্ড ড্যাশ ইট ওয়াজ রেইনিং। দেখো এখানে আমার অপশন কি কি আছে আমি দিয়ে রাখছি। হি ফেল্ট কোল্ড মানে সে ঠান্ডা, মানে সে ঠান্ডা লাগা অনুভব করছিল। ড্যাশ ইট ওয়াজ রেইনিং বিকজ কি বলে, এখানে আমরা কোনটা ইউজ করতে পারি? যেমন হি ফেল্ট, হ্যাঁ এখানে বাট হবে না, হি ফেল্ট কোল্ড বাট। না দেখো এটা কেন বাট হবে না সেটা হলো দেখো এই ক্ষেত্রে যেটা বলছে যে সে ঠান্ডা লাগে কোন কারণে? যখন বৃষ্টি হয় তখন আমাদের ঠান্ডা লাগে নাকি গরমের সময় ঠান্ডা লাগে? নিশ্চয়ই বৃষ্টি হলে বা ঠান্ডা আবহাওয়া থাকলে তখন আমাদের ঠান্ডা লাগে। এই কারণে বাট দিলে তো জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে, তাই না? হি ফেল্ট কোল্ড কিন্তু তখন কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেটা হচ্ছে না। তাহলে আমরা সেখানে এন্ড ইট ওয়াজ রেইনিং দিব, ঠিক আছে? মানে এখানে সেখানে বৃষ্টি হচ্ছিল এবং সে ঠান্ডা অনুভব করলো। দুইটা সেন্টেন্সকে মানে সেম মিনিং এ রাখা, ঠিক আছে? আর এই ক্ষেত্রে দেখো থার্ড যে সেন্টেন্সটা আমি দিলাম, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম ড্যাশ আই হ্যাভ নেভার আন্ডারস্টুড হিম। দেখো আমি তাকে অনেক দিন ধরে চিনে আসছি কিন্তু আমি তাকে কখনোই বুঝতে পারিনি। এখানে নিশ্চয়ই স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আমি তাকে অনেক দিন ধরে চিনি, স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা যে তাহলে আমার তাকে অনেক দিন ধরে চিনার মাধ্যমে, মানে অনেক দিন ধরে যেহেতু চিনি তাকে আমার বুঝার কথা, কিন্তু সেটা হচ্ছে না। ব্যতিক্রম যে ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে আমি ইউজ করবো বাট। আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম কিন্তু বাট আই হ্যাভ নেভার আন্ডারস্টুড হিম। তাহলে তোমরা ডোরেমন দেখছো না? তোমরা যদি ডোরেমন দেখে থাকো তাহলে এই হিসেবে নবিতাকে চেনার কথা। নবিতা নেভার রিডস প্রপারলি ড্যাশ গেটস গুড মার্ক ইন দ্য এক্সাম। তাহলে এটা বলো তো এটার মাঝখানে কি হতে পারে এই কয়টার মধ্যে? পারবা বলতে? আচ্ছা আলভি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? মেবি আলভির কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখানে যেটা হবে যে নবীতে নেভার রিডস প্রপারলি, কখনোই ঠিকমতো পড়ে না ড্যাশ গেটস, কিন্তু এটা ব্যতিক্রম হচ্ছে যে স্বাভাবিকভাবে যে সে যেহেতু পড়ে না, হ্যাঁ এক্স্যাক্টলি বাট হবে। কারণ সে স্বাভাবিকভাবে পড়ে না, তার মানে কি তার খারাপ রেজাল্ট করার কথা কিন্তু সে কোনোভাবে ভালো একটা মার্ক পেয়ে গেল, সেক্ষেত্রে বাট হবে। সেম ভাবে হি ওয়াজ ফিলিং সিক ড্যাশ হি ওয়েন্ট টু দ্য ডক্টর। তাহলে এই ক্ষেত্রে দেখো কোনটা হবে? হি ওয়াজ ফিলিং সিক ড্যাশ হি ওয়েন্ট টু দ্য ডক্টর। সে অসুস্থ বোধ করছিল ড্যাশ হি ওয়েন্ট টু দ্য ডক্টর, মানে ডক্টরের কাছে গেল। তাহলে স্বাভাবিকভাবে আমরা যখন বাট হবে এখানেও মনে হয় এখানে বাট হবে না, কারণ আমি একটু বুঝাই যে মনে করো তুমি অসুস্থ বোধ করছো, স্বাভাবিকভাবে তুমি কি করবা? ডক্টরের কাছে যাবা না? স্বাভাবিকভাবে তুমি যখন অসুস্থ বোধ করবা তখন তুমি ডাক্তারের কাছে যেতে চাবা। সো তাহলে এখানে কি হবে? সে যেহেতু অসুস্থ বোধ করছিল, হি ওয়াজ ফিলিং সিক, তার মানে সো এই কারণে সে ডাক্তারের কাছে গেল। তো হি ওয়েন্ট টু দ্য ডক্টর। সো আমরা মূলত শিখছি কেন এটা, এটা আমাদের কিন্তু আসবেও না এইভাবে পরীক্ষায় বা কিছু না, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি নাকি কোনটা কম্পাউন্ড সেন্টেন্স কোনটা সিম্পল সেন্টেন্স। এই জন্য আমি জাস্ট এই কয়টা উদাহরণ নিয়ে আসছি, ঠিক আছে? এটা ক্লিয়ার থাকলে দেন আমরা অনেকভাবে কনভার্সন গুলো শিখবো। আপাতত আমাদের এইটা শেখাটা বেশি জরুরি। সো আই ক্যান প্লে গিটার, দেখো এইটা একটু এক্সেপশনাল ফর্ম। ক্যান আই সিং জিনিসটা আমার কাছে মনে হতে পারে যে এটা কোশ্চেন টাইপের সেন্টেন্স, বাট এটা কোনো কোশ্চেন না। নর থাকে যদি এই সেন্টেন্সের, এই যে আই ক্যান্ট প্লে গিটার নর ক্যান আই সিং, সেই ক্ষেত্রে আই ক্যান হয় না, নরের পর আই ক্যান হবে না, নরের পর এই ক্যানটা আগে চলে আসে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই জন্য নর টাইপ সেন্টেন্স যেখানে নর বসবে সেখানে দেখবে যে তুমি এই কিটু লাস্টের পার্টটা কোশ্চেন টাইপের মনে হবে। সো
এই ক্ষেত্রেও সেরকম সেই সেম জিনিসটাই হয়েছে। সো এইভাবে আমরা বুঝতে পারলাম যে কয়েকটা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আছে আমাদের। সো কম্পাউন্ড সেন্টেন্স এই তো এই সেম জিনিসই। সো আমরা যেভাবে সলভ করলাম, বাট আই এম টু সিক অর ফর, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, বাট সো নর। সো এইভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারবো যে মাঝখানে যদি এগুলো থাকে তখন সেটাগুলোকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। সো এখন আমরা আসছি লাস্ট যেটা, আমরা সিম্পল শিখলাম, কম্পাউন্ড শিখলাম, এখন আমাদের যেটা বাদ আছে সেটা হলো যে কমপ্লেক্স। সো কমপ্লেক্স সেন্টেন্স যখন শিখবো, কমপ্লেক্স সেন্টেন্স শিখতে গেলে কমপ্লেক্স মানেই হলো একটু কিন্তু কি বলে যেটা পেঁচানো, হ্যাঁ। সো কমপ্লেক্স সেন্টেন্সও যেমন নামটাও পেঁচানো, কমপ্লেক্স জিনিসটাও একটু কমপ্লেক্স। সো আমরা যদি স্বাভাবিকভাবে বুঝতে পারি তাহলে সহজ হবে। দেখো, মনে করো তুমি তোমার বন্ধুর সাথে এখন গল্প করছো, হ্যাঁ। গল্প করার সময় তুমি তোমার বন্ধুকে বললা যে যখন আমি আমার বাসায় গেলাম, এটুকু বলে থেমে গেলা। তোমার বন্ধু তখন জানতে ইচ্ছা হবে না তারপর কি হলো, তুমি বাসায় গিয়ে খেলা না ঘুমালা না নাচলা, কি করলা, সেটা তোমার জানতে ইচ্ছা হবে না তোমার বন্ধুর। সো সেই ক্ষেত্রে তোমার বন্ধুর একটা কিউরিসিটি রয়ে যাবে, মানে কোশ্চেনটা রয়ে যাবে, মানে সেন্টেন্সটাই পুরোপুরি কোশ্চেন, মানে পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারলো না। তোমরা বাংলায় নিশ্চয়ই এরকম ভাবে শিখে এসছো কিছু একটা। সো ওয়েন আই কেম ব্যাক টু হোম, এটুকু বলে তুমি থেমে গেলা। তার মানে তোমার বন্ধুর তখনও কিউরিসিটি রয়ে গেছে যে এরপর কি হলো। সো সেই ক্ষেত্রে তোমার একটা পার্ট, এই যে ফার্স্ট পার্ট এটুকু বললা, সেকেন্ড পার্ট না বলা পর্যন্ত তোমার সেন্টেন্স কোনো অর্থ প্রকাশ করছে না। তার মানে সেন্টেন্সটা ততক্ষণ পর্যন্ত কোনো ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত না তুমি পুরোটা বলছো, কারণ সে অর্ধেকটা শোনার পর তো পুরোটা বুঝতেই পারলো না যে তুমি বাসায় আসার পর কি করলা। সো তারপর তুমি মনে করো বললা যে আই ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার, মানে আমি বাসায় আসার পর 1 ঘন্টা ধরে টিভি দেখলাম। সো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে যে আমি বাসায় আসার পর তুমি বললা যে আই ওয়াচড টিভি ফর অ্যান আওয়ার, তার মানে আমি 1 ঘন্টার জন্য টিভি দেখলাম। তার মানে সে তখন বুঝতে পারলো যে হ্যাঁ আসলেই তো, তাহলে তো সে টিভি দেখছে, তার মানে এই সেন্টেন্সটা পূর্ণ হয়েছে। যখন তুমি এই লাস্টের পার্টটা অ্যাড করলা এই সেন্টেন্সটা পূর্ণ হয়েছে, বুঝলা? তাহলে এখন আমি মনে করো ফার্স্টের পার্টটা কেটে দিলাম, তাও কিন্তু দেখবা লাস্টের পার্টটা তোমার অর্থ প্রকাশ করছে। মনে করো তোমার বন্ধুকে তুমি বাসায় আসার পর এটুকু না বলে তুমি শুধু বললা যে আই ওয়াচড টিভি ফর অ্যান আওয়ার, দ্যাট মিনস আমি 1 ঘন্টার জন্য টিভি দেখলাম। তোমার বন্ধু বুঝতে পারবে যে তুমি কি করলা, টিভি দেখলা, এটুকু বুঝতে পারলো। তার মানে এই পার্টটা সেন্টেন্সে একটা পার্ট অর্থ প্রকাশ করে আরেকটা পার্ট ছাড়া, আবার আরেকটা পার্ট যেটা আছে সেটা এই পার্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, বুঝলা? তো এটাকে দুইটা সুন্দর করে আদর করে নাম দেওয়া হয়েছে, সেটাকে দুইটার নামকে আমরা যদি দেখি যে একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি, আমরা বলছি যে নির্ভরশীল। মনে করো যে তুমি সকালে ঘুম থেকে উঠতে পারো না, তোমাকে প্রতিদিন তোমার মোবাইলের অ্যালার্ম দেওয়া লাগে, অ্যালার্ম থেকে তুমি উঠো। তার মানে সেখানে কি হচ্ছে, তুমি তোমার মোবাইলের উপর ডিপেন্ডেন্ট, তাই না? সেম ভাবে এই সেন্টেন্সটার এই ফার্স্টের পার্টটা সেকেন্ড পার্টটার উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? আমি একটু আগেই বললাম যে যখন তোমার সেকেন্ড পার্টটা না লিখছি ততক্ষণ পর্যন্ত এই পার্টটা কোনো অর্থ প্রকাশ করছে না, তোমার বন্ধু তখনও প্রশ্ন থেকে যাচ্ছে যে এরপর কি হলো। তার মানে এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ। তো ক্লজ জিনিসটা নিয়ে আমরা ইন ডিটেলসে পরে আমরা আলোচনা করলে তোমরা বুঝতে পারবা, বাট আপাতত তুমি এই হিসেবে ধরে নাও ডিপেন্ডেন্ট পার্ট মানে এই পার্টটা হলো ডিপেন্ডেন্ট পার্ট। সো ডিপেন্ডেন্ট পার্ট, আর এই পার্টটা হলো স্বাধীন। স্বাধীন মানে আমরা কি জানি, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট পার্ট। তো সেন্টেন্সের দুইটা পার্ট যখন থাকছে এবং একটা ডিপেন্ডেন্ট পার্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট থাকছে তখন সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলছি। তুমি স্বাভাবিকভাবে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝতে পারো, ওই যে ওই কোশ্চেনটা করবা যে কোন পার্টটা আমার প্রশ্ন করলে, মানে ওই কি বলে বললে তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে, মানে কোন অর্থটা পুরোপুরি প্রকাশ করছে না, আর কোন পার্টটা করছে। দুইটা পার্ট যদি থাকে একসাথে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমি যদি দেখাই উদাহরণ, আমরা এখন যদি দেখাই, এখানে অনেক দাগাদাগি রয়ে গেছে, সরি, আমি এটাকে একটু ক্লিন করে নিই। সো এই যে এইখানে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মনে করো আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, তাই না? সো ডিপেন্ডেন্ট পার্ট আর ইন্ডিপেন্ডেন্ট পার্ট আমরা যদি এখন বুঝে থাকি, তোমরা কি ক্লিয়ার নাকি সেটা একটু আমাকে জানাও যে তোমরা ডিপেন্ডেন্ট পার্ট আর ইন্ডিপেন্ডেন্ট পার্ট এটুকু বুঝতে পারছো? শারমিন? স্যার একটু ভালো করে বুঝে দেন না, আমি বুঝি না এটা। আচ্ছা
ঠিক আছে, এই তো এটা আমাকে শেয়ার করবা, ঠিক আছে? না বললে আমি তো বুঝতে পারবো না তুমি বুঝতে পারছো নাকি। সো ভালো মতো বোঝানোর ট্রাই করি। আমি এটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা সেন্টেন্স, মনে করো আমরা একটু আগে যেটা দেখে আসছি যে সিম্পল সেন্টেন্সে সাধারণত দেখা যায় যে একটা পার্ট থাকলেই হয়ে যায়। মনে করো যে মেসি ইজ প্লেইং একটা। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখে আসছি যে দুইটা সেন্টেন্সকে আমরা এক করছি, রাইট? যে মনে করো মেসি প্লেস ফুটবল অ্যান্ড সাকিব প্লেস ক্রিকেট, দুটাকে অ্যাড করলাম। তার মানে দুইটা সেন্টেন্সকে এক করে একটা সেন্টেন্স বানালাম। ঠিক সেম ভাবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দুইটা সেন্টেন্সকে এক করে একটা সেন্টেন্স বানাই, ঠিক আছে? সো সেটা কি হচ্ছে, যেমন দুইটা সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমি অ্যাড করছি, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে মেসি প্লেস ফুটবল, মানে মেসি ফুটবল খেলে, এখানে ফুটবল খেলছে মেসি, এটার মধ্যে কোনো আলাদা প্রশ্ন থাকে না যে মেসি ফুটবল খেলছে এইটুকু বলার পর কারণ প্রশ্ন থাকে না, এটা একটা আলাদা সেন্টেন্স হিসেবেই হয়। আবার সাকিব প্লেস ক্রিকেট, এটাও কিন্তু আলাদা একটা সেন্টেন্স হিসেবেই ধরা যায়। মাঝখানে আমি অ্যান্ড বসে দুটোকে অ্যাড করলাম। বাট কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমি দুইটা সেন্টেন্সকে যখন অ্যাড করব, দেখা যাবে যে দুইটা পার্ট দুই রকম হবে। দেখো, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, একটা সেন্টেন্সে আমি যখন কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স করতে যাচ্ছি দুইটা পার্ট থাকছে, একটা ফার্স্ট পার্ট আর একটা সেকেন্ড পার্ট। এই ফার্স্ট পার্টের পর কমা, দেন সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমি মনে করো এরকম একটা কিছু বললাম যে ওয়েন আই কেম ব্যাক টু হোম, মানে যখন আমি বাসায় আসলাম, এটুকু বলে আমি থেমে গেলাম। তার মানে যখন আমি বাসায় আসলাম, এরপর একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে এরপর কি হলো, মানে যখন আমি বাসায় আসলাম এরপর তো কিছু একটা ঘটছে নিশ্চয়ই, তাছাড়া তো আমি বাসায় এসে কি করলাম এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে না? যদি থেকে যায় তাহলে এইখানে যখন কোশ্চেন থেকে যাচ্ছে তার মানে এই সেন্টেন্সের এই পার্টটুকু, শুধু এই পার্টটুকু যদি আমি বলি, তার মানে এটা কোনো আলাদা অর্থই প্রকাশ করছে না, কারণ এরপরও আরো কিছু অ্যাড না করা পর্যন্ত এই সেন্টেন্সটা আমি বুঝতেই পারছি না যে কি হলো, হলোটা কি গেল। এখন যখন আমি এই সেন্টেন্সের সাথে আরেকটা পার্ট অ্যাড করব, তখন দেখা যাবে যে আমি সেন্টেন্সটার মানে বুঝতে পারছি। যেমন আমি মনে করো অ্যাড করলাম আই ওয়াচড টিভি ফর অ্যান আওয়ার, মানে আমি বাসায় আসার পর কি করলাম যে আমি 1 ঘন্টার জন্য টিভি দেখলাম। এবার আমি বুঝতে পারছি যে যখন আমি বাসায় আসলাম, এইটুকু আলাদাভাবে মিনিং প্রকাশ করছিল না কোনো, কিন্তু আমি যখন পরের পার্টটা অ্যাড করলাম, যখন আমি বাসায় আসলাম তারপর আমি 1 ঘন্টার জন্য টিভি দেখলাম, এবার তুমি বুঝতে পারলা যে পুরো জিনিসটা কি হলো, ঘটনাটা কি। মূলত আমি টিভি দেখলাম বাসায় আসার পর, এটা আমি বোঝাতে চাইছিলাম। সো আমি যদি এই পার্টটা না লিখতাম, তার আগ পর্যন্ত যদি লিখতাম, তখন তুমি বুঝতা না যে এরপর কি হলো, একটা প্রশ্ন থেকে যেত। বাট যখন আমি পুরো সেন্টেন্সটা লিখলাম যে ওয়েন আই কেম ব্যাক টু হোম, আমি তারপর 1 ঘন্টার জন্য টিভি দেখছি, তার মানে তুমি পুরোটা তখন একটা অর্থ বুঝতে পারলা যে একসাথে। এখন আমি মনে করো তোমাকে এইটাকে বলা হচ্ছে যে এই দেখো এই ফার্স্ট পার্টটা তার মানে আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারছে না সেন্টেন্সের। তার মানে ফার্স্ট পার্টটা যখন অর্থ আলাদাভাবে প্রকাশ করতে পারছে না, তার মানে এই ফার্স্ট পার্টটার আরেকটা পার্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এই পার্টটা যতক্ষণ না আমি বলছি ততক্ষণ পর্যন্ত তুমি এই যে সেন্টেন্সের পার্ট, শুধু ফার্স্ট পার্ট বললেও তুমি কিছু বুঝতে পারছো না। তার মানে সেকেন্ড পার্ট যখন আমার থাকছে সাথে, তখন আমি কেবলমাত্র তখনই এই পুরো সেন্টেন্সটার একটা মিনিং প্রকাশ করছে। আর সেকেন্ড পার্টটা যখন থাকছে না, তখন আমার এই সেন্টেন্সটা ইন্ডিভিজুয়ালি, মানে আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। তার মানে এই পার্টটা, এই ফার্স্ট পার্টটা ডিপেন্ড করছে সেকেন্ড পার্টের উপর, মানে নির্ভর করছে সেকেন্ড পার্টের উপর। তার মানে এইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট, মানে ডিপেন্ড করছে যেটা, সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট। আর অপর দিকে এই সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের উপর নির্ভরশীল না, তাই এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্ট। সো একটা দুইটা পার্ট থাকে একটা সেন্টেন্সে, যখন একটা মানে এই যে ফার্স্টের পার্টটা যেমন সেকেন্ড পার্টের উপর ডিপেন্ড করছে এবং সেকেন্ড পার্টটা থাকে, সুতরাং এই দুইটা পার্ট যখন যোগ হয় তখন সেটাকে আমরা একসাথে বলছি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স এত মানে এইভাবে না বোঝার থেকে আমরা যখন দেখবো যে উদাহরণ দেখলে আমরা ধীরে ধীরে সব বুঝতে পারবো যে কোনটা কমপ্লেক্স, সিম্পল। সো এখন কি তুমি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার, ক্লিয়ার না? আচ্ছা, বুঝে থাকলে ভালো। আর না বুঝলে আবার বলো, আমি যতবার প্রয়োজন হয় ততবারই বুঝাবো, কোনো সমস্যা নেই। সো
যদি বুঝে থাকি তাহলে আমি সেম ভাবে যদি দেখাই যে আমাদের তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের কয়েকটা উদাহরণ যদি দেখি, তাহলে আমরা দেখো এখানে আমরা বলতেই পারি যে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা ফার্স্টের পার্ট এইটুকু আমরা শুধু যদি ধরি, সেকেন্ড পার্টের কথা আমরা ভুলে যাই আপাতত। অলদো হি ওয়াজ ওয়েলদি, মানে আমরা যেটা বুঝি যে যদিও সে বিত্তবান ছিল, মানে যদিও তার অনেক টাকা পয়সা ছিল, এটুকু বলে আমি ঘুমায় গেলাম, মানে আর কিছু বললাম না। তখন তুমি ভাববা তারপর কি হলো, তার অনেক টাকা ছিল কিন্তু কি হলো, যদিও তার অনেক টাকা ছিল কিন্তু তারপর কি হলো, দেখো তারপরেরটুকু আমি অ্যাড করলাম যে হি ওয়াজ আনহ্যাপি, যদিও তার অনেক টাকা ছিল কিন্তু সে সুখী ছিল না, সে দুঃখী ছিল। তখন তুমি বুঝতে পারলো ও আচ্ছা এই বিষয়ে, সে তার মানে দুঃখী ছিল তার অনেক টাকা থাকার বড়। তখন তুমি পুরো সেন্টেন্সটা বুঝতে পারলা। তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট পার্ট, আর এই সেন্টেন্সটার বাকি পার্টটা হলো ইন্ডিপেন্ডেন্ট পার্ট। তো এইভাবে আমি যখন বলতে পারি। আর আরেকটা উদাহরণ যদি দেই যে দেখো শি স্টার্টেড রিডিং আফটার শি আন্ডারস্টুড দ্যাট শি ফেল্ড, তাহলে মূলত সে কি করলো, সে পড়াশোনা শুরু করলো আফটার শি আন্ডারস্টুড দ্যাট শি ফেল্ড, মানে ওই যে সেম ভাবে আমি আবার যদি বলি whenever প্রাইস গোজ আপ, মানে যখনই তোমার কোনো কিছু পণ্যের দাম বেড়ে যায়, বলে থেমে গেলাম, বুঝলা না। তারপর আমি লাস্টের পার্টটা যখন অ্যাড করলাম যে যখনই পণ্যের প্রাইস বেড়ে যায় তখন কি হয়, কাস্টমার কম জিনিস কেনে। এইটার একটা সলিউশন বা একটা কনক্লুশন আমি এখানে যখন বলছি তখন তোমার সেন্টেন্সটার মিনিং ক্লিয়ার হচ্ছে। সো এইভাবে আমি কমপ্লেক্স সেন্টেন্সের দুই পার্ট আমি এভাবে বলতে পারি। সো মোটামুটি আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে একদম বেসিক ভাবে পরিচয় হলো। আমরা যত ভালোভাবে আমরা যত প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাব তত আমরা জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত আজকে যেহেতু আমাদের এমনি অনেক দেরি হয়ে গিয়েছে, ইভেন আমাদের 4:30 প্রায় বেজেই গেছে, সো আজকে তো আমাদের এত ডিটেলস আলোচনা করার পসিবল না। বাট আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে যাব, সিম্পল কে ভেঙে ভেঙে আমরা শিখবো, কমপ্লেক্স শিখবো, সিম্পল থেকে কমপ্লেক্সে কিভাবে যাই, তারপর কম্পাউন্ডে কিভাবে যাই, এভাবে সবগুলো আলোচনা করব। বাট আজকের জন্য আমরা জাস্ট পরিচিত হলাম। যখন আমরা একজন মনে করো একজন মানুষের তোমার মানে একটা নতুন এনভায়রনমেন্টে যাচ্ছ, সেখানে তুমি নতুন একটা ক্লাসে গেলা স্কুলে, তুমি ফার্স্ট এই পরিচিত হবা বন্ধুদের সাথে, তারপর সেই বন্ধু টিচারদের সাথে পরিচিত হবা, তারপর গিয়ে তুমি ওইটার ক্লাস করা শুরু করবা। তেমনি তুমি আজকে যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা টপিকের মধ্যে ঢুকছো, আজকে তুমি ফার্স্টে কি করলা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনজনের সাথে পরিচিত হলা, দেন তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যত যা আছে ওদের সাথে যেভাবে যে যা করা যায় সেইভাবে আমরা কনভার্সন গুলো শিখবো। সো আজকে আমাদের ক্লাস এটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যদি আলভি বা শারমিনের কোনো কোশ্চেন থাকে। কোন কোশ্চেন আছে? হ্যালো। জি না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমাদের টাইম যেটা দেওয়া আছে সেই টাইমে আমাদের দেখা হচ্ছে। আজকে ক্লাস এটুকুই। তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।